আমার মন সবসময় খুব খারাপ থাকে। একই চিন্তা আমার বারবার আসে। বারবার আমার শুধু খারাপ চিন্তা মাথায় আসতে থাকে। আপনার এই অসুখটি কোনো কালো জাদু বা শয়তানের আসা না, এটা মেনলি একটা মানসিক অসুখ। এই চিন্তাটি আপনার নিজস্ব ইচ্ছাকৃত চিন্তা নয়। এখানে আপনি চিন্তাটা আসতেছে আপনার মনের বিরুদ্ধে এবং মানসিক অসুখের কারণে। আর এই ওষুধটি একবার শুরু করলে সারা জীবন খেয়ে যেতে হবে, ব্যাপারটা এমন নয়। ঔষধ সমস্যা নয়, সমস্যা হচ্ছে আসলে অসুখ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আমি খুব একটা ভালো নাই স্যার। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আপনার কষ্টগুলো আমি শুনবো অবশ্যই। তার আগে আপনার বয়সটা একটু যদি বলতেন। আমার বয়স 31 বছর। 31 বছর। আচ্ছা, আপনি কেন ভালো নেই বা কি কষ্ট বা সমস্যা হচ্ছে এটা আমার যদি বলতেন। আমার মন সবসময় খুব খারাপ থাকে। একই চিন্তা আমার বারবার আসে। বারবার আমার শুধু খারাপ চিন্তা মাথায় আসতে থাকে। আচ্ছা, ওটা আমাকে বলবেন কি ধরনের চিন্তা আপনার আসে এবং এই চিন্তাগুলো কি ধরনের চিন্তা আমাকে একটু যদি বলতেন। এই ধরেন, আমি যখন নামাজ পড়তে যাই, নামাজ পড়তে গেলে আল্লাহ সম্পর্কে আমার বাজে চিন্তা আসে। আচ্ছা আচ্ছা তারপর আমার কাছে মনে হয় যে আমি জায়নামাজের উপর পাড়া দিয়েছি, আমার এটা হয়তো গুনাহ হচ্ছে। আমার আল্লাহ রসুল নিয়ে গালমন্দ চলে আসে অযথাই। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারি যেগুলো আমি ঠিক চিন্তা করছি না, তারপরেও এই চিন্তাগুলো বারবার আমার মাথায় আসতে থাকে। তারপরে আমি যখন নামাজ পড়ার আগে অজু করতে যাই, আমার কাছে বারবার মনে হয় অজুটা মনে হয় হচ্ছে না। আমি একই অজু বারবার করতে থাকি, বারবার করতে থাকি। এরকম আরো অনেক কষ্ট আছে আমার। আচ্ছা আচ্ছা, এই সমস্যাগুলো কবে থেকে আপনার? এই 8 কি 9 মাস যাবত। আচ্ছা, এই যে তার মানে আপনি চাচ্ছেন এই চিন্তাটা করব না, এই চিন্তাটা ফালতু চিন্তা, আমি করতে চাই না, এবং কষ্টের জন্য এই চিন্তাগুলোর জন্য আমার অনেক বেশি কষ্ট হচ্ছে, কিন্তু আপনি চিন্তাগুলো বন্ধ করতে পারেন না, ব্যাপারটা এরকমই তো? হ্যাঁ, আমি চিন্তাগুলো করতে চাই না, আবার বন্ধ করতে পারি না। আচ্ছা আচ্ছা, এই জন্য আপনার কি কি মানসিক কষ্ট হয়? মানে কেমন থাকেন আপনি? আমি ভালো থাকি না। আমি যখন ইবাদত করতে যাই, ইবাদত করেও আমার মনে শান্তি আসে না। আচ্ছা, আমার সবসময় মনমরা হয়ে থাকি। দেখা যায় যে এই চিন্তাগুলোর কারণে, একই কাজ বারবার করার কারণে আমি আমার সাধারণ নিত্য নতুন যেই নিত্যদিনের কাজগুলো আছে সেগুলো করতে গিয়ে আমি অনেক সময় অপব্যয় করে ফেলি। কাজের ক্ষেত্রেও, অফিসেও আমি সাধারণ একটা কাজ যেটা 10 থেকে 15 মিনিটে হয়, সেটা করতে গিয়ে আমার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লেগে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাকে আমি অফিসের কলিগদের সাথে অনেক বিব্রত বোধ করি। আচ্ছা, শুধু অফিস না, আমার বাসাতেও ফ্যামিলি মেম্বারদের সাথেও যেই কাজটা খুব সহজেই করা যেত, সেই কাজটা আমি অনেক সময় নিয়ে করি। এই ধরেন, বাসায় যখন আমি আমার খাবারের যেই মগটা, আমি পানি খাওয়ার যে মগটা, এই মগ আমি বারবার ধুতে থাকি, বারবার পরিষ্কার করতে থাকি। আমার কাছে মনে হয় যে ওইটা ময়লা রয়ে গেছে। এরকম কি আপনার এমন হয় যে হাত ধোয়া লাগে বারবার? হ্যাঁ। কতবার হাত ধরে সারাদিনে আপনি? সারাদিনে আসলে অগণিতবার ধুই, তবে প্রতিবার যখন আমি হাত পরিষ্কার করতে যাই, তখন দেখা যায় যে সাবান আমি ব্যবহার করতেই থাকি। দেখা যায় যে একটা সাবান যেখানে 1 মাস যায়, সেখানে আমার একটা সাবানে 7 থেকে 8 দিনে আমার সাবান শেষ হয়ে যায়। কোনো সময় তার থেকে আরো কম সময় লাগে। হাত আমার মনে হয় যে হাতে এই বুঝি ময়লাটা মনে হয় যায়নি, পরিষ্কার করার পর মনে হয় এই যে আমি তো এটা ধরলাম, আবার মনে হয় ময়লা হয়ে গেছে হাত, আমি আবার এভাবে হাত ক্রমান্বয়ে ধুতেই থাকি। গোসল করতে কতক্ষণ লাগে আপনার? গোসল করতে আমার 1.5 থেকে 2 ঘন্টা লাগে। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার মনে হয় আমার হাতে নোংরা বা শরীরে নোংরা বা জীবাণু পরিষ্কার হচ্ছে না, আপনি বুঝতেছেন এটা থাকার কথা না। জি, কিন্তু চিন্তাটা আপনার বারবার আসতেছে, এবং চিন্তাটাকে নিউট্রালাইজ করার জন্য বা কমানোর জন্য আপনি হাত যখন ধোয়াধুয়ি করতেছেন বা বেশিক্ষণ ধরে গোসল করতেছেন, তখন কিছুটা হলে চিন্তাটা একটু আপনার কমে। জি, তাই তো? আচ্ছা, এই যে আপনি এই হাত ধোয়াধুয়ি করে আপনার চিন্তাটা কমতেছে একটু, হ্যাঁ, আবার যখন নামাজে দাঁড়াচ্ছেন আপনার খারাপ কথা বা গালি আসতেছে, তখন এই যে পাপবোধ কাজ করে আপনার, তাই না? আপনি অনেক পাপী হয়ে যাচ্ছি, আমি অনেক অন্যায় করে ফেলতেছি বা এরকম হচ্ছে, এইটা যেন পাপটা যেন না হয়, এই জন্য আপনি কি কি পন্থা অবলম্বন করেন? আমার কাছে যখন এই যে নামাজে বা ইবাদতে গেলে আমি আল্লাহ রসুল নিয়ে যে গালমন্দ করি, মনে হয় বারবার চিন্তা আসে, আমার কাছে মনে হয় যে আমি অনেক তো পাপী হয়ে গেছি, জাহান্নাম তো আমার জন্য নিশ্চিত হয়ে গেছে। তখন আমি আরো বেশি বেশি আস্তাগফিরুল্লাহ থেকে শুরু করে দোয়া দুরুদ আরো বাড়িয়ে দিই। তো দোয়া দুরুদ যতই বাড়িয়ে দিই, মনে হয় যে এটা হচ্ছে না,
আমার দোয়া দরুদ তো মনে হয় কবুল হচ্ছে না, কারণ আমি যে অন্যায় করেছি, কারণ প্রতিবার ইবাদতেই তো আমি একই কাজ করছি, বারবার তো আল্লাহ আমাকে মাফ করবে না। তো তাই আমি বারবার এই দোয়া দরুদ করতে থাকি। তাই আমি যত ইবাদত করি আমার আরো আস্তাগফিরুল্লাহ করতে হয় আল্লাহর প্রতি। তো আমি আসলে সন্তুষ্ট হইতে পারি না, আমার শুধু মন আরো কষ্টটা বেড়ে যায়। এবং মাঝে মধ্যে হয়তো আপনি নামাজও বাদ দিয়ে দিচ্ছেন, যে পাপটা যেন আরো মানে পাপ থেকে বাঁচার জন্য। পাপ হবে দেখে আমি অনেক সময় নামাজটাও অ্যাভয়েড করি, নামাজও আসলে যাই না, ওইভাবে নামাজ পড়ি না। আচ্ছা আচ্ছা, এমন কোনো হয় আপনার মাঝে মধ্যে যে মনে হয় যে আমি একটা কাজ করার পরে করি নাই, চেক করতে হয়, বারবার চেক করতে হয়, আমি ঠিক মতো করি নাই বা আমি ভুল করেছি, আসলে আপনি ঠিকই করছেন, সবসময় মনে হচ্ছে আমি ভুল করেছি, এরকম কি হয় আপনার কখনো? হ্যাঁ, এরকম আমার তো প্রতিদিনের বিষয় এটা। যেমন আমি যখন বাসা থেকে অফিসে যাই, আমার অফিস থেকে অফিসের পথ অনেকটা চলে গিয়েছি, আমার কাছে মনে হয় বাসার মেইন দরজাটা ভালো করে লক করিনি। তো দেখা যায় যে নিজেকে বুঝাই যে না, ঠিকভাবে আটকেছি, তারপরে আমি দেখা যায় যে শেষমেশ আবার ব্যাক করি, আবার গিয়ে চেক করি যে ঠিকভাবে লাগিয়েছে কিনা। তো দেখা যায় যে আসলে আমি ঠিকভাবে লাগিয়েছি। তো এই ভুল একদিন হতে পারে, 2 দিন হতে পারে, প্রায় প্রতিদিনই দেখা গেছে সপ্তাহে 7 দিনই 5 থেকে 6 দিনই আমি এই কাজটা করছি। আমার কাছে মনে হয় মেইন দরজা আমি লাগাইনি, শুধু মেইন দরজা না, এমনকি বাথরুমে গেলেও, ওয়াশরুমে গেলেও দেখা যায় যে আমি ওয়াশরুমের দরজা বারবার চেক করতে থাকি, অফিসে গেলেও আমার লকার রুমের লকারটাও বারবার চেক করতে থাকি। আচ্ছা 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 আচ্ছা, তার মানে আপনি খুব কষ্টে আছেন, বুঝতে পারতেছি আমি। এই যে আপনার সামগ্রিক এই কষ্ট, এটার জন্য আপনি আপনার জীবনযাত্রাকে মনে হয় যে আগে থেকে স্লো হয়ে গেছে একটু? হ্যাঁ, অনেক স্লো হয়ে গেছে, অনেক স্লো হয়ে গেছে। আমি প্রথমে চিন্তা করেছিলাম যে এটা হয়তো কোনো একটা খারাপ সময় যাচ্ছে আমার, এই কারণে হয়তো আমি আগে যেই কাজটা খুব স্বাভাবিকভাবে করতে পারতাম অল্প সময়ে, যতটুকু সময় লাগে 10 থেকে 15 মিনিটের একটা কাজ, সেই কাজটা হঠাৎ করে এখন 1 থেকে 1.5 ঘন্টা লাগছে। হয়তো আমার মন খারাপ, হয়তো আমার শারীরিক কোনো একটা সমস্যা হচ্ছে, এবং আমার পরিবারে এবং কর্মক্ষেত্রে এই পিছিয়ে যাওয়ার কারণেই, এই কাজগুলো এত লেন্দি হয়ে যাওয়ার কারণেই আসলে আপনার কাছে আসা। জি জি, তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার পরিবারের সদস্য ভুল বোঝে, আপনার যেখানে কর্মক্ষেত্রে আপনার আশেপাশে যারা কাজ করেন ওনারা আপনার কষ্টগুলো হয়তো বুঝতে পারে না বুঝে হয়তো আপনার ব্যাপারে মনে করতেছে এরকম কেন হয়ে গেল। জি, আচ্ছা, এই যে সমস্যাটা, এটার জন্য তার মানে মনে হচ্ছে আপনার প্রতিদিন এক্সট্রা বেশ লম্বা একটা সময় আপনার নষ্ট হচ্ছে। জি, আচ্ছা, নষ্ট হচ্ছে। ঠিক, আপনার বংশে কারো এরকম অসুখ ছিল বা মানসিক কোনো অসুখ ছিল, কখনো শুনেছেন কি? এটা যে এরকম কোনো অসুখ আছে কিনা আমি আসলে আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আপনি খুব সুন্দর করে আপনার অসুখের কথা বা লক্ষণগুলো আমাকে বলেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। তো আমি একটু বলি আপনি অসুখটা কি, কেন হচ্ছে, এই বিষয়ে একটু আমি আপনাকে বলি, কেমন? আপনার যে এই কষ্ট এবং যারা 8 মাস প্রায় ধরে আপনি কষ্ট পাচ্ছেন, এই অসুখটিকে আমরা বলি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, যা একটি মানসিক রোগ। বাংলায় এই অসুখটাকে সূচিবায়ু বা চিন্তাবাতিক অসুখ বলে। হ্যাঁ, তো এই অসুখটি যে কোনো বয়সে হতে পারে, যে কোনো বয়সে, বলতে পারেন 2 বছর বয়সের বাচ্চাদের হতে পারে, যদিও তাদের অসুখের লক্ষণগুলো আপনার মতন একটু আলাদা, আবার 80 বছরের মানুষেরও হতে পারে। তো এই অসুখটি যে কোনো মানুষের হতে পারে, বিশেষ কোনো কারণে হয়, এই কারণ এখনো বলা যায় না, তবে দেখা যায় যে বংশগত কারণে অনেকটা হয়ে থাকে, আবার বংশে না থাকলেও হতে পারে। যাই হোক, এটা একটি ব্রেনের একটা অসুখ, মানে মানসিক অসুখ, কিন্তু আমাদের কারণ হচ্ছে ব্রেনে কিছু নিউরোকেমিক্যালের পরিবর্তনের কারণে অসুখটা হয়ে থাকে। তাহলে এটার কি কোনো সমাধান আছে? এটা থেকে মুক্তির উপায় কি? জি, অবশ্যই সুন্দর প্রশ্ন করেছেন আপনি। এই অসুখ চিকিৎসায় ভালো থাকা যায়, বলা হয়ে থাকে এটা পুরোপুরি একদম চিকিৎসা দিলে সারা জীবনের জন্য ভালো হয়ে যায়। এটা বলা যায় কিছু ক্ষেত্রে, প্রায় 3 ভাগের 1 ভাগ ক্ষেত্রে দেখা যায় যে কিছুদিন চিকিৎসা দেওয়ার পরে এই অসুখটি সারা জীবনের জন্য ভালো হয়ে যায়। আর 2 ভাগ ক্ষেত্রে দেখা যায় চিকিৎসাটা একটু লম্বা সময় চিকিৎসা নিতে হয়, যেমন ডায়াবেটিস, প্রেশারের চিকিৎসা ফলো আপে থাকতে হয়। এটা চিকিৎসা নিলে এবং ফলো আপে থাকলে এটা ভালো থাকা যায়। তাহলে এটা কি ঔষধের চিকিৎসা নাকি অন্য কোনো চিকিৎসা আছে? আর আমাকে কতদিন ওষুধ খেয়ে যেতে হবে? আচ্ছা, সুন্দর প্রশ্ন করেছেন। এই চিকিৎসা 2 ধরনের চিকিৎসা দিয়ে থাকি আমরা, একটি হচ্ছে ঔষধ এবং আরেকটা হচ্ছে কাউন্সিলিং বা সাইকোথেরাপি। ওষুধের মধ্যে কিছু গ্রুপের আমরা ওষুধ দিয়ে থাকি, যেমন SSRI গ্রুপ, আরও কিছু ওষুধ দিয়ে থাকি যেগুলো আমি পরে আপনাকে বলবো। আর পাশাপাশি যে কাউন্সিলিং দিয়ে থাকি, এতে বলা হয়ে থাকে CBT বা এই টাইপের কাউন্সিলিং যেগুলো দিয়ে থাকি আমরা, এটা প্রায় ওষুধের মতোই কার্যকরী। যদি কারো অসুখটি খুব মৃদু হয় বা মৃদু থেকে মাঝারি হয়, কোনো কোনো ক্ষেত্রে শুধু কাউন্সিলিং দিলেই হয়।
কিন্তু যদি কারো মাঝারি বা মাঝারি থেকে বেশি হয় বা কষ্টটুকু বেশি হয়, তাহলে ঔষধ এবং কাউন্সিলিং দুটা পাশাপাশি যদি দেওয়া যায়, এর আউটকাম ভালো হয়। এই অসুখের চিকিৎসার নির্দিষ্ট কোনো টাইম লিমিট নাই, তবে অসুখটি ভালো হয়ে যাওয়ার পরেও আমরা একটা লম্বা সময় চিকিৎসা নিতে বলি, যেন অসুখটি বারবার ফিরে না আসে। আচ্ছা স্যার, এই যে আমার যে সমস্যাটা, আমার তো মূলত ধর্মীয় দিক থেকে সমস্যাটাই বেশি, তো এর জন্য আমি কোনো কবিরাজের কাছে যাব কিনা বা বড় কোনো মৌলবি দেখাবো কিনা? জি, ভালো প্রশ্ন করেছেন। এই যে অসুখটি যখন হয়, এই অসুখে আপনার যতগুলো লক্ষণ আছে, সব লক্ষণ সব রোগের মধ্যে থাকে তা না, কিন্তু আপনার যে লক্ষণটি একটা আছে যেটা ধর্মের বিরুদ্ধে বাজে চিন্তা আসে, এবং এটি হয় যার হয়, বিশেষ করে যারা এই বিষয়ে বেশ মানে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাসী, তাদের খুব কষ্ট হয়, অপরাধবোধ পাপবোধ কাজ করে। কিন্তু এখানে একটি কথা মনে রাখবেন, এই চিন্তাটি আপনার নিজস্ব ইচ্ছাকৃত চিন্তা নয়। এখানে আপনি চিন্তাটা আসতেছে আপনার মনের বিরুদ্ধে এবং মানসিক অসুখের কারণে। অতএব এখান থেকে কোনোভাবেই আপনি পাপী হওয়ার, আপনার পাপ হয়ে যাচ্ছে চিন্তা করার কোনো সুযোগ নেই। এখান থেকে আপনার কোনো রকমের কোনো পাপ হচ্ছে না, আপনার কোনো অন্যায় হচ্ছে না। অতএব এই জন্য কোনো হুজুর বা কোনো মৌলবীর কাছে আপনার যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি নিজেকে একদম নির্দোষ ভাববেন এবং চিকিৎসা করলে যখন এই আপনার অসুখটি অনেকটাই ভালো হয়ে যাবে, তো চিন্তার আপনার আসবে না। আমার ফ্যামিলির কারো থেকে কি আমার এই রোগটা হলো? আর যদি হয়েও থাকে, আমার এই রোগটা কি আমার যারা সন্তান তাদের মধ্যেও কি এই রোগটা চলে আসবে? সুন্দর প্রশ্ন করেছেন আপনি। এই অসুখটির অন্যতম একটা কারণ হচ্ছে জেনেটিক বা বংশগত। তার মানে এই নয় যে বংশে থাকলেই একজনের হয়ে যাবে আর বংশে না থাকলেই হবে না, এটাও বলা যায় না। যদি আপনার বংশে থেকে থাকে, বিশেষ করে আপনার বাবা মা ভাই বোন বা নিকটাত্মীয় দাদা দাদি মামা চাচা, ইনাদের যদি হয়ে থাকে, তাহলে আপনার একজন এক কথায় আপনার হওয়ার চান্স বেশি থাকে। কিন্তু আপনার হলেই যে আপনার সন্তানের ভবিষ্যৎ আপনার সন্তানের হবে, এটাও বলা যায় না। তবে বলা হয়ে থাকে, গবেষণা এটি বলে যে কারো যদি এই অসুখটি থাকে, তাহলে তার পরবর্তী জেনারেশনে বা সন্তানদের মধ্যে এটি হবার সম্ভাবনা সাধারণ মানুষের তুলনায় 4 গুণ বেশি। স্যার, আপনি আমাকে যে ওষুধগুলো দিবেন বা এই সমস্যার জন্য যে ওষুধগুলো আমাকে খেতে হবে, এই ওষুধগুলা কি কোনো সাইড ইফেক্ট আছে কিনা, বা এই ওষুধগুলা দীর্ঘদিন সেবনে আমার কোনো শারীরিক সমস্যা হবে কিনা? আচ্ছা আচ্ছা, তার মানে বলতে যাচ্ছেন ওষুধগুলো কতটুকু নিরাপদ, তাই না? এখন বিষয়টা হচ্ছে প্রতিটি ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, কোনোটির বেশি কোনোটির কম। যেমন আমরা প্যারাসিটামল খেয়ে থাকি জ্বরের জন্য, এরকম তো অনেক সাইড ইফেক্ট আছে, কিন্তু আমরা রেগুলার প্রায় মাথা ব্যথা হলেও খাই, আমরা জ্বর হলেও খাই, সেটা কিন্তু সাইড ইফেক্ট আছে। কিন্তু এই ওষুধেরও কিছু কিছু সাইড ইফেক্ট আছে, কিন্তু খুব মারাত্মক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এবং এই যে পার্শ্ব প্রতিক্রিয়া অল্প স্বল্প হয়ে থাকে, সেটাও কিন্তু সমাধান করা সম্ভব, মানে সেগুলো কিন্তু ম্যানেজ করা সম্ভব। আর এই ওষুধটি একবার শুরু করলে সারা জীবন খেয়ে যেতে হবে, ব্যাপারটা এমন নয়। ঔষধ সমস্যা নয়, সমস্যা হচ্ছে অসুখ। যেমন ধরুন, একজন মানুষ ডায়াবেটিস হলে বলেন যে আমার ইনসুলিন নেব না, আমি ইনসুলিন নিলে সারা জীবন ইনসুলিন নিতে হবে। আসলে কথাটা সত্য নয়। এখানে ইনসুলিনের সমস্যা না, সমস্যা হচ্ছে ডায়াবেটিস। কারণ ডায়াবেটিস একবার হলে সেটি যেমন ভালো হয় না, সেজন্য ইনসুলিন নিতে হয়। তেমনি এই অসুখ, আপনার ওসিডি অসুখের জন্য ঔষধগুলো সমস্যা নয়, যেহেতু ওসিডি অসুখের চিকিৎসা দীর্ঘমেয়াদী লাগে, সেজন্য ওষুধটিও একটু দীর্ঘদিন ধরে খেতে হয়। তবে এই অসুখের জন্য ওসিডি চিকিৎসা সারা জীবন লাগবেই এটা বলা যায় না, কারণ অসুখটি ভালো হয়ে যাওয়ার পরে যখন একটা লম্বা সময় আপনি কোনো রকমের কোনো শারীরিক বা মানসিক কষ্ট থাকবে না, তখন আমরা ওষুধটি বন্ধ করতে পারি। স্যার, এখন এই যে রোগটা, এই রোগের জন্য আমি কি ধরনের খাবার দাবার গ্রহণ করব, আর কোন খাবারগুলো আমি খাবো না, কোন খাবারগুলো থেকে আমি বিরত থাকবো? আচ্ছা, সুন্দর প্রশ্ন করেছেন আপনি। এই অসুখের জন্য যেমন ঔষধ এবং কাউন্সিলিং খুবই কার্যকরী, এর পাশাপাশি কিছু নিয়ম মেনে চলতে হয়। তার ভিতরে অন্যতম হচ্ছে খাবারের নিয়ম। এখানে বলা হয়ে থাকে যে কোনো মিষ্টি জাতীয় খাবার, সেটা চিনি বা যে কোনো মিষ্টি বা চকলেট, কোল্ড ড্রিঙ্কস, ফাস্টফুড, এই টাইপের খাবারগুলো আপনি চেষ্টা করবেন না খাবার, আবার খেলেও খুব কম করে খাবেন। কারণ এই খাবারগুলো আপনার ওসিডির লক্ষণগুলো কিছুটা বাড়িয়ে দিতে পারে। আপনি বেশি করে কিছু কিছু খাবার বেশি করে খাবেন, যেমন কলা, বেদেনা, খেজুর, বাদাম জাতীয় খাবার, এগুলো একটু বেশি করে খাবেন। এগুলো আপনি যদি ওষুধের এবং নিয়মের পাশাপাশি খাবারের দিকেও খেয়াল রাখেন, তাহলে কিন্তু অসুখটি নিয়ন্ত্রণ আরেকটু সহজ হয়। এটা কি কোনো কালো জাদু করলো কেউ? এটা কি কোনো শয়তানের আশা? মানে কেন এই খারাপ রোগটা আমার হলো? জি, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আপনার এই অসুখটি কোনো কালো জাদু বা শয়তানের আশা না, এটা মেনলি একটা মানসিক অসুখ
যে অসুখে আমাদের ব্রেনের মধ্যে নিউরোকেমিক্যাল চেঞ্জ হয়, সেই চেঞ্জের কারণে অসুখটি হয়ে থাকে। মেডিকেল সায়েন্স সেটিই বলে। আমি কি সুস্থ হব স্যার? যদি আপনি আমাদের পরামর্শ মেনে চলেন, অর্থাৎ ঠিকমতো ওষুধ খান, কাউন্সিলিং নেন, আমাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন, তার মানে ফলো আপে থাকেন, অবশ্যই আপনি একটি সুন্দর স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। ঠিক আছে, তাহলে আপনি ওষুধগুলো শুরু করুন, আর 3 সপ্তাহ পরে ওষুধ চলা অবস্থায় আমার সাথে দেখা করবেন, আর এর মাঝখানে কাউন্সিলিংটা নিন। থ্যাংক ইউ স্যার, তাহলে আজকে আমি উঠি। ওয়েলকাম, ভালো থাকবেন, ইনশাল্লাহ আপনার সাথে আবার দেখা হবে। ভালো ইনশাআল্লাহ। থাকবেন।